সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিলে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেব না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো। অবশ্যই শাসক দলের যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না, সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না। দেখুন, এটা বিস্ময়ের, এবং আমি জানি না এর পেছনে কি কারণ থাকতে পারে। ভাস্করদার কাছে উত্তর থাকতে পারে যে একটা রাজনৈতিক দল 2021 সালে 200-র বেশি আসন নিয়ে ক্ষমতা এলো, তারা প্রত্যয়ী যে 2026-এ 250-র মতন তারা টার্গেট ফুলফিল করতে পারবেন। একজন বিধায়ককে নেওয়ার জন্য এত পরিমাণে টাকার প্রয়োজন কি? এটা তার অভিযোগ। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ধর্মীয় নেতা, এইসব ধর্মীয় সব জলসা করে বেড়াতেন, তিনি বলছেন নাকি যে এটা তার হাতের ময়লা না কি একটা বললেন। মানে এই অদ্ভুত দাবি, এবং তার সম্বন্ধে নিজের 3000 কোটি টাকা, মানে নিজের ওয়ার্থটা কতটা বড় সেটা দেখাতে চাইছেন। কে তিনি? নওশাদ সিদ্দিকী কে? তা উনাকে নিতে হবে, বা উনি যা দাবি করছেন তার কেন দাবি করে মানুষ, কেন উনি নিজের দর বাড়াচ্ছেন? কাদের কাছে? যাদের জন্য জিতেছিলেন, সিপিএম এর কাছে। কংগ্রেস তাদেরকে যুক্ত করেনি। সুতরাং এই ধরনের অভিযোগ আমার উল্টো প্রশ্ন থাকবে। আমি বলছি যেটা বলছেন নওশাদ সিদ্দিকী, আমি শুনুন না, নওশাদ সিদ্দিকী যেটা বলছেন যে তাকে সামাজিকভাবে না এঁটে উঠতে পেরে মেলাইন করার জন্য তাকে চেষ্টা করা হচ্ছে, সেটাই না পেরে দলে টানার চেষ্টা করা হচ্ছে। শুনুন না, আমার কথাটা তো শুনুন। আমি বলছি যেটা আজকে নওশাদ সিদ্দিকী যদি একটা মিথ্যে কথা বলে থাকে, ধরে নিচ্ছে আপনার কথা অনুযায়ী একদম অসত্য ভাষণ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে তো মেলাইন করছেন, মামলা করা উচিত। করবে তো তৃণমূল কংগ্রেসকে মেলাইন করছেন, তার জন্য মামলা করবে কি করবে না সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে। আপনি কি মনে করেন করা উচিত? তো যে দাবিটা আপনারা তুলে দেখাচ্ছেন, সেই দাবিটা কতটা মানে বাজে দাবি করছেন এবং নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করেন। একটা ধর্মীয় নেতা, উনি ধর্মীয় নেতা, তাই পেশা ছিল, তাই জানি, তাই পেশাগতভাবে একটা ধর্মীয় নেতা, ইসলামী জলসা করে বেড়ান বলেই জানতাম, ওই বাড়ির কি সব করতেন। তিনি বলছেন 30 কোটি টাকা হাতের ময়লা, ভয়ঙ্কর ভাবে একটা বক্তব্য রাখছেন। ঠিক, আমার কাছে এটাও সমানভাবে বিষয়। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একাধিক নেতা আছেন যারা বিজেপিতে ছিলেন, চূড়ান্ত সমালোচনা তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস করেছে। কোন যুক্তিতে তাহলে তারা তৃণমূল কংগ্রেস, মানে পদ্মফুল থেকে জোড়া ফুল কিভাবে হয়ে গেল, এইগুলো নিঃসন্দেহে প্রশ্নের মধ্যে বারে বারে আসবে। আমি আসবো কৌস্তব তোমার কাছে, তার আগে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছে নওশাদ সিদ্দিকী, তা নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা? নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হলো। না, ভাস্করদা অভিযোগটা করছেন যে বামেদের কাছে দর বাড়ানোর জন্য এই কথাগুলো নওশাদ সিদ্দিকী বলেছেন, বামেদের প্রতিনিধি। কথা হচ্ছে, সুব্রত তুমি জিজ্ঞেস করলে তৃণমূল মামলা করবে কিনা, তৃণমূলের মুখপত্ররা বলতে পারবে, সিভিক কেউ তো এটা বলতে পারবে না তৃণমূল মামলা করবে। তো তৃণমূলের মামলা করা উচিত। 1 2 কথা নওশাদ সিদ্দিকী সিভিকরা ঠিক করতে পারবে। চোরের থেকে শূন্য ভালো। থামবেন, আপনার মাঝে তো কোনো কথা বলি না এবং অসভ্যতম করছেন কেন টিভিতে এসে? আমি বলবো যে নওশাদ আইএসএফ এর বিধায়ক, একটা বিধায়ক 2 মাস ওকে জেলে পড়ে দেওয়া হয়েছিল। এখানে সিভিক মুখপত্র বলেছেন নওশাদ নাকি জলসা করে, কোনোদিন নওশাদ জলসা। নওশাদ ন্যাশনাল ভলিবল টিমের প্লেয়ার ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল। অভিষেকের পেশা কি? অভিষেকের পেশা কি? ভাইপোর পেশা কি? আপনার পেশা কি? আপনার বিষয় থেকে আমরা ঘুরে যাচ্ছি। প্লিজ ভাস্করদা বলতে দিন। কৌস্তব চট্টোপাধ্যায় অভিষেকের ব্যক্তিগত স্তরে নামবেন না দয়া করে, বারে বারে এই আবেদন রাখা হয়। ভাস্করদাকে থামালাম। কৌস্তব, সিভিকদের আনলে এটা সমস্যা। আরে সিভিকদের আনলে এটা সমস্যা। কৌস্তব প্লিজ। আচ্ছা দাঁড়ান।
কথা হচ্ছে যে এরকম তৃণমূল কংগ্রেস অতীতেও করেছে, করেনি এমনটা না। মিথ্যে খুনের মামলা দিয়েছে, মিথ্যে খুনের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অনেকে তো শির দ্বারা সোজা রাখতে পারেন না, দেখবেন এখন আর বাইরনকে কেউ চিনতেও পারে না। একটা এমএলএ জিতেছিল, সাগরদিঘির মানুষ জিতিয়েছিল, এখন কিসে পরিণত হয়েছে দেখেছেন? রাস্তা দিয়ে দেখলে কেউ তাকায় না অবধি। এরকমই হয় তৃণমূল কংগ্রেসে ঢুকে গেলে। কিন্তু এরকম অতীতে তৃণমূলের সেই বাইরন বিশ্বাসকে তো কংগ্রেস মানে কংগ্রেস এবং বামেরা তারা রাখতে পারেনি। উল্টো দিকটাও বলতে হবে, যে মুহূর্তে তৃণমূল নিয়ে নিচ্ছে তার মানে উল্টো দিকে তোমরা ধরে রাখতে পারছো না। এরকম ছিল আগে নাকি? 34 বছর দেখেছো তুমি? 34 বছর একজন বিধায়ককে দেখেছো? তার মানে আমি বলছি বিরোধী রাজনৈতিক দলের অধঃপতন হয়েছে বলতে হবে। তাহলে সমর্থন বিরোধিতার প্রশ্ন নয়। আমি বলছি তার মানে শাসক দলকে মোকাবিলা করার মতন সেই জায়গাটা বিরোধীরা নিজেদের গ্রাউন্ডটা তৈরি করতে পারছে না। এটা বিরোধীদের ব্যর্থতা, এটা বিরোধী দলের মুখপাত্র হিসেবে তোমাকে মানতে হবে। কে টাকা খেয়ে চলে গেল, কে টাকা ব্যক্তি দেখা যাবে নাকি? ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সে রাজ্যসভার দাঁড়ান না, খাউন না বলতে দিন। ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মুশকিলের কথা বলছেন। আর শূন্য তো সম্মানের, 50 কোটি থেকে শূন্য সম্মানের। আমি একেবারে দেখুন, ভাঙড় বিধানসভায় যে দুজন যুযুধান বলে ধরা হয়, একদিকে যদি শওকত মোল্লা থেকে থাকেন, অন্যদিকে হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর এই অভিযোগ সামনে আসার পর ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক কি বলছেন দেখুন। এর আগেও এই ধরনের মিথ্যা কথা অনেক বলেছে। আসলে মূল লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে কথা বললে মনে করেছে বাংলার মানুষ সবাই বিশ্বাস করবে। এত মিথ্যাবাদী আমি জীবনে কখনো দেখিনি। যদি সত্যিকারে কোনো বিধায়ক যদি বলে থাকে তাহলে প্রকাশ্যে বলুক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এতই এখন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ড বিধায়ককে দলে নেবে। এটা মানুষকে বোকা বানানো আরেকটা মেশিন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এরই পাশাপাশি আজকের দিনে নিঃসন্দেহে খুব স্পষ্ট করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, বিহারে এসআইআর এর ক্ষেত্রে গ্রহণ করতেই হবে দ্বাদশতম নথি হিসাবে আধার কার্ডকে। নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে এটাই হবে 12তম নথি। এইটা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নাগরিকত্বের প্রমাণ নিঃসন্দেহে আধার কার্ড নয়, কিন্তু এসআইআর এর জন্য 12তম নথি হিসাবে গ্রহণ করতেই হবে আধার কার্ডকে। আধার কার্ড বৈধ নাকি অবৈধ সেটা নির্বাচন কমিশন যাচাই করতে পারবে। असम, बंगाल, तमिलनाडु, केरल और पुडुचेरी, इन 5 राज्यों में चूंकि अगले साल चुनाव होना है, इसलिए मैंने मांग किया था कि इस पर तत्काल एसआईआर शुरू किया जाए। माननीय सुप्रीम कोर्ट ने इलेक्शन कमीशन को आज नोटिस जारी किया है और अगले मंडे को यानी अगले सोमवार को इस पर फिर से 15 सितंबर को सुनवाई होगी। मैं आशा करता हूं कि इस बीच इलेक्शन कमीशन पूरी फॉर्मेलिटी पूरी कर लेगा और अगली सुनवाई के पहले असम, बंगाल, तमिलनाडु, केरल और पुडुचेरी में एसआईआर के टाइमलाइन को डिक्लेयर कर देगा। आज जो सबसे बड़ी बात हुई है कि माननीय सुप्रीम कोर्ट ने एडमिट किया है कि आधार सिटीजनशिप का प्रूफ नहीं है, आधार सिंपल आइडेंटिटी का प्रूफ है। और दूसरा, माननीय सुप्रीम कोर्ट ने यह भी एडमिट किया है कि इलेक्शन कमीशन इलेक्टोरल रोल बनाने के पोजीशन में ये भी चेक कर सकता है कि कौन व्यक्ति सिटीजन है कि नहीं है, क्योंकि इलेक्शन कमीशन का मैंडेट है कि केवल भारत के जो सिटीजन है वो उनका नाम ही इलेक्टोरल रोल में होना चाहिए। जो व्यक्ति भारत का सिटीजन नहीं है वो किसी भी कीमत पे वोटिंग का उसको अधिकार नहीं मिलना चाहिए।